প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন অধ্যায়টা রয়েছে সেটার ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। তাহলে ম্যাজিক বর্গ বলতে আমরা কি বুঝি? ম্যাজিক বর্গ হলো এই এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মানে 1 2 3 4 প্রত্যেকটা ঘরের যে ডিজিটগুলো আছে এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ বলতে আমরা বুঝি এখানে 3টা ক্রম আছে, প্রত্যেক দিকে 3টা করে বর্গ আছে, টোটাল 9টা ঘর আছে। তাহলে 9টা ঘরের যে 9টা ডিজিট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এই ঘরগুলোতে এমন ভাবে সাজাতে হবে, এমন ভাবে বসাতে হবে, যেমন আমরা যদি এটাকে ধরি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে এই 9টা ঘরে এমন ভাবে সাজাতে হবে এই যে কোনো দিকে যোগ করলে যোগফল নির্দিষ্ট একটা সংখ্যা আসবে। তাহলে ম্যাজিক বর্গের ম্যাজিক যে সংখ্যাটা রয়েছে যোগফলের সেই সংখ্যাটা বের করার জন্য যে আমরা সূত্রটা ব্যবহার করি, সাপোজ এইটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এই 3 ক্রমের ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা হবে সেটা আমরা n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে পারি। এইখানে n বলতে নাম্বার বোঝানো হয়েছে, সংখ্যা বোঝানো হয়েছে, কত ক্রমের ম্যাজিক বর্গ বের করব সেটা বোঝানো হয়েছে। তাহলে এখানে শুরুতেই যদি আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ ধরে নেই তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা হলো এখানে 3 into 3 square plus 1 divided 2। তাহলে এই যে 3 ক্রমের যে ম্যাজিক বর্গটা রয়েছে এই 3 ক্রমের ম্যাজিক বর্গের এটা নিচে দেখা যাচ্ছে না, তাহলে এইখানে n বলতে 3 স্কয়ার প্লাস 1 নিচে 2। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে এইখানে এইটাকে যদি আমরা 3 3 9 যোগ মানে 9 যোগ 1 ডিভাইডেড 2 সমান সমান, তাহলে এখানে 9 আর 1 এ 10, 10 এর সাথে 3 গুণন করলে 3 10 30, নিচে হইল 2 আর এটা কেটে দিলে 15। তার মানে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 15। এখন এই যে 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো রয়েছে এই 1 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো এই 9টা ঘরে আমরা বসিয়ে দিলে তাহলে অবশ্যই এইখান থেকে ডান দিকে যোগ করলে আমাদের যোগফল 15 হতে হবে। এখানে প্রত্যেকটা ঘরের যোগফল 15 হতে হবে। তার মানে এদিকে যোগ করলে যোগফল 15 হবে, এদিকে যোগ করলে যোগফল 15 হবে, এদিকে যোগ করলেও যোগফল 15 হবে, ইভেন এই উভয় কোণাকোণী বরাবর যোগ করলেও যোগফল 15 হবে। তাহলে এখন কোন প্যাটার্নে এই সংখ্যাগুলোকে আমরা এখানে প্রতিস্থাপিত করলে যোগফলটা 15 হবে, একটা ম্যাজিক বর্গ পূর্ণ হবে। তাহলে এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ, 7 ক্রমের ম্যাজিক বর্গ, 9 ক্রমের ম্যাজিক বর্গ, 11 ক্রমের, তার মানে বিজোড় সংখ্যার যে ম্যাজিক বর্গগুলো রয়েছে প্রত্যেকটা আমরা একই প্যাটার্নে বের করতে পারি। তাহলে সেটা কি? 3 ক্রমের ম্যাজিক বর্গের একেবারেই এই যে 1
1 2 3 তিন ক্রমের ম্যাজিক বর্গের একেবারেই মাঝখানের যে ঘরটা রয়েছে, 5 ক্রমের ম্যাজিক বর্গের একেবারেই যে মাঝখানের ঘরটা রয়েছে উপরে, সেই ঘরটাতে আমরা 1 ব্যবহার করব। ঠিক একই ভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গেরও মাঝখানের ঘরটাতে আমরা 1 ব্যবহার করব। এখন এই যে আমরা যে 1 ব্যবহার করেছি, 1 ব্যবহার করার পর একই প্যাটার্নে কিন্তু আমরা 3 ক্রম 5 ক্রম 7 ক্রম এরকম বিজোড় সংখ্যাগুলোর ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই যে 1 ব্যবহার করার পরে আমাদের প্রথম যে কাজটা সেটা হইল এই যে ঘরটাতে আমরা 1 ব্যবহার করেছি তার ডান পাশের উপরের কর্নারে আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম। এখন এই যে উপরের ঘরের ডান পাশে যে অ্যারো চিহ্নটা দিলাম, এই অ্যারো চিহ্ন দেওয়ার পরে উপরে যে ঘরটা আমরা পেলাম, অ্যারো চিহ্ন দেওয়ার পরে যে উপরে ঘরটা, এখানে কোনো ঘর নেই, যেহেতু এখানে কোনো ঘর নেই, এর বাম দিকে একেবারেই সর্বশেষ ঘর নির্ণয় করব, অথবা এর নিচের দিকে একেবারেই সর্বশেষ ঘর নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে বাম দিকে কোনো ঘর নেই, ডান দিকে একেবারেই নিচের দিকে যে ঘর এইটা রয়েছে। তাহলে 1 এর পরে যে ডিজিটটা, 1 এর পরে হলো 2, তাহলে আমরা এইটা এখান থেকে একেবারেই নিচে 2 দিয়ে দেব। তাহলে এই যে আমরা 2 যে ব্যবহার করেছি, এই 2 ব্যবহার করার পরে এখন আমাদের কাজ হলো, তাহলে এটা আমরা কোন নিয়মে 2 ব্যবহার করব, যখন 1 এর ডান দিকের উপরের কর্নারে একটা তীর চিহ্ন দিয়েছি, দেওয়ার পরে এইখান থেকে বাম দিকে কোনো ঘর নেই। যদি বাম দিকে ঘর থাকতো তাহলে আমরা বামের একেবারেই শেষের যে ঘরটা সেখানে 2 দিয়ে দিতাম। যেহেতু বাম দিকে কোনো ঘর নেই সেহেতু আমরা নিচের দিকে একেবারেই শেষে যে ঘরটা রয়েছে সেইখানে 2 ব্যবহার করতে পারি। তাহলে এই যে 2 যে আমরা ব্যবহার করতে পারি, এই যে 2 যে শেষের ঘরে ব্যবহার করতে পারি, এরপরে তাহলে 3 দিব কিভাবে? সেটা 5 ক্রম হোক, 7 ক্রম হোক, 9 ক্রম হোক, একই ভাবে কিন্তু এখন একই ভাবে এই যে এইখান থেকে যে অ্যারো চিহ্ন, এখানে আমাদের কিন্তু প্রথমেই আমরা বলেছি যে এই যে সংখ্যাটা ব্যবহার করেছি তার ডান পাশের উপরের কর্নারে তীর চিহ্ন দেব। তাহলে এইখানে 2 এর ডান পাশের উপরের কর্নারে আমরা তীর চিহ্ন দেব। ঠিক একই ভাবে এখানে যেখানে 2 ব্যবহার করেছি সেখানে ডান পাশের উপরের কর্নারে 2 চিহ্ন দেব, তীর চিহ্ন দেব। দেওয়ার পরে এইখানে যদি কোনো ঘর থাকে তাহলে সেখানে 3 ব্যবহার করব, আর যদি এখানে কোনো ঘর না থাকে তাহলে এইখান থেকে নিচের দিকে অথবা বাম দিকে একেবারে শেষে যে ঘরটা রয়েছে সেই ঘরে আমরা 3 ব্যবহার করব। তাহলে আমরা এই 5 ক্রম এবং 3 ক্রমের মধ্যে একটু ডিফারেন্স 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সেটা হলো এই 2 এর এখানে তীর চিহ্ন দেওয়ার পরে কোনো ঘর আসে নাই, 3 এর এইখানটায় আবার একটা ঘর পেয়েছি। যেহেতু এইখানে 5 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা একটা ঘর পেয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 3 ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কোনো ঘর নাই তাই 3 ব্যবহার করতে পারবো না। তাহলে নিয়মটা হলো এর নিচের দিকে অথবা বাম দিকে সর্বশেষ ঘরে আমরা 3 ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু নিচের দিকে নেই তাহলে এখানে একেবারেই বাম দিকে গিয়ে আমরা এখানে 3 ব্যবহার করতে পারি। এখন এইখানেও 3 ব্যবহার করার পরে যে আমরা 4 ব্যবহার করব, এখন কাজ হলো কি আমাদের পুনরায় আবার এইখানে তীর চিহ্ন দেওয়া। তাহলে এইখানে যদি আমরা পুনরায় তীর চিহ্ন দেই, এইখানে পুনরায় যদি তীর চিহ্ন দেই, দুইটার মধ্যে পার্থক্য লক্ষ্য করি। এইখানে কিন্তু তীর চিহ্ন আগে থেকে মানে দেওয়ার পর আগে থেকে একটা সংখ্যা দেওয়া আছে, কিন্তু এইখানে সংখ্যা নাই, এখানে ঘরও নাই। তাহলে এইখানকার নিয়মটা হলো ওই পূর্বের মতো করে, আগের মতো করে একেবারেই বাম দিকে একেবারেই সর্বশেষ এসে আমাদের কিন্তু দুইটা নিয়ম, একটা হলো নিচের দিকে যেতে হবে অথবা আরেকটা হলো বাম দিকে সর্বশেষ ঘরে আসতে হবে। তাহলে এখন আমরা যদি বাম দিকে সর্বশেষ ঘরে আসি তাহলে এইখানে এই ঘরটা পাইতেছি, এই ঘরে আমরা 4 ব্যবহার করব। কালো কালি ব্যবহার করলেই বেটার হবে, কালো কালিটা একটু কালি বেশি আসবে। তাহলে বাম দিকে এসে আমরা এখানে
4 পেলাম। 4 পাওয়ার পরে এই 4 ঘরের উপরের কর্নারে আমরা একটা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। কিন্তু একইভাবে এই যে এইখানেও 3 এর ঘরে যে আমরা এখানে তীর চিহ্ন দিয়েছিলাম, এখানে যেহেতু আগে থেকেই ঘরটা ফিলআপ করা ছিল, তাই এইখানে আর আমরা কোনো ডিজিট বসাতে পারবো না। আমাদের যেটা করতে হবে, এইখানের বাম দিকেও যাওয়া যাবে না, এইখান থেকে নিচের দিকেও যাওয়া যাবে না, কারণ এইখানে ফাঁকা ঘর না, যার ফলে 3 এর নিচে, 3 বরাবর নিচে এখানে আমাদের 4 ব্যবহার করতে হবে। তাহলে দুইটার পার্থক্য হলো, যখন এখানে আগে থেকেই কোনো ঘর দেওয়া থাকবে তখন আমরা এই 4টা এখানের বাম দিকেও নিয়ে বসাতে পারবো না, নিচের দিকে এনে এই ঘরেও বসাতে পারবো না। যেহেতু এখানে এক আগে থেকেই রয়েছে, তাই 4টা বসাতে হবে। যে ঘরের দুই পরে এই সংখ্যাটা থাকলো আগে থেকেই, সেই ঘরের নিচে বসাতে হবে। নিচে বসায় এখানে আমাদের তীর চিহ্ন দিতে হবে। ঠিক একই ভাবে এইখানে যেহেতু এইখানে আমাদের ঘর ফাঁকা পেয়েছি, তাহলে 5টা আমরা এখানে ব্যবহার করব। 5 ব্যবহার করেছি। এরপরে আরেকটা তীর চিহ্ন দিয়েছি, এই যে সেই এই নিয়মের মতো চলে আসলো। এই তীর চিহ্ন দেওয়ার পরে এখানে একটা ঘর আছেই, এই তীর চিহ্ন দেওয়ার পরে এখানে একটা ঘর আছেই, তাই আমাদের যেটা করতে হবে, এই 5 এর নিচে 6 লিখতে হবে। ঠিক একইভাবে 4 এর পরে এখন এই যে তীর চিহ্ন দেওয়ার পরে এখানে ঘর ফাঁকা আছে, এখানে 5 লিখতে হবে, এই যে আবার তীর চিহ্ন দিয়েছি, এখানে 6 লিখতে হবে। এখন এইখানে আবার যখন তীর চিহ্ন দিব, তখন এদিকেও নাই, এদিকেও কোনো ঘর নাই, যার কারণে আমাদের যেটা করতে হবে, এই ঘরেরই নিচে, যে 3 এর নিচে যেমন লিখলাম, এখানে এক অটোমেটিকলি আগে থেকেই থাকার কারণে 3 এর নিচে দিয়েছি। আরেকটা হলো, এখানে যখন এদিকেও কোনো ঘর পাবো না, এদিকেও নিচের দিকে কোনো ঘর নাই, তার মানে এই 6 এর নিচে আমাদেরকে 7 দিতে হবে। তাহলে এখানে 6 এর নিচে আমাদেরকে 7 দিতে হবে। এখন এই যে 7 এর পরে আবার আমরা তীর চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখতেছি এখানে ডান দিকে নিচের দিকে কোনো ঘর ফাঁকা নেই, কিন্তু বাম দিকে এই যে একটা ঘর রয়েছে। তাহলে 7 এর পরে আমরা 8 যেখানে দেব, সেটা হইলো এই ঘরটাতে। এরপরে এখানে আরেকটা তীর চিহ্ন দিলাম, দেওয়ার পরে বাম দিকে কোনো ঘর নেই, কিন্তু তীর চিহ্নের ডান দিকে নিচের দিকে ঘর রয়েছে, এই যে 9, এই ঘরটাতে দিলাম। তাহলে এখন 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলো রয়েছে, এই যে 1 থেকে 9 পর্যন্ত সকল ডিজিট আমরা 9টা ঘরে বসাতে পেরেছি। এখন যদি আমরা এই সংখ্যাগুলোকে যোগ করি, এদিকে যোগ করি, যে কোনো দিকে যোগ করলে কোনাকুনি আমাদের যোগফল আসবে কত? 15 আসবে। তাহলে দেখি যোগ করে, যেমন 4 আর 9 14, 4 আর 9 13, 13 আর 2 15, আবার 8 আর 1 9, 9 আর 6 15, 3 আর 5 8, 8 আর 7 15। এখন কোনাকুনি যদি আমরা যোগ করি, 4 আর 5 9, 9 আর 6 15, আবার এই যে 8 আর 5 13, কোনাকুনি আমাদের কিন্তু আমরা যোগ করতেছি, এখানে এই কোণায় যোগটা করা হচ্ছে। তাহলে 8 আর 5 13, 13 আর 2 15। তার মানে আমরা ম্যাজিক বর্গের এই যে 9টা ডিজিট আমরা 9টা ঘরে এলোমেলো করে সাজায়া বসাইলাম, এখন যেদিকেই যোগ করি না কেন, যোগফল আমাদের নির্দিষ্ট একটা সংখ্যা আসবে। আর সেই সংখ্যাটা আমরা বের করব কোন সূত্র ব্যবহার করে? n * n² + 1/2। এই সূত্র ব্যবহার করে আমরা ম্যাজিক সংখ্যা 15 হবে না কত হবে সেটা বের করতে পারবো। এখন আমরা এরপরে আসি, এই 5 ক্রমের যে ম্যাজিক বর্গটা রয়েছে সেটা সম্পূর্ণ করি। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা যদি আমরা নির্ণয় করি, এই যে n * n² + 1/2, n বলতে 5 বোঝানো হয়েছে, 5² + 1/2। তাহলে 5 আর 5 গুণন করলে না, 5² মানে 25, 25 আর তাহলে 5, 25 + 1/2, তার মানে 25 আর 1 26, 26 এর সাথে আমরা যদি 5 গুণন করি 130।
তার মানে 130 ডিভাইডেড 2 সমান সমান 65। তাহলে এই যে 5 ক্রমের যে ম্যাজিক বর্গটা রয়েছে, 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হবে 65। তাহলে 65 আমরা মিল করি দেখি। আর 5 ক্রমের ম্যাজিক বর্গের কয়টা ডিজিট রয়েছে টোটাল? টোটাল ডিজিট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো আমরা এই 25টা ঘরে বসাতে পারবো, কিন্তু এমন ভাবে বসাতে হবে যার যোগফল সর্বদাই কত আসবে? 65 আসবে। যে 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত হবে? 65 হবে, 65 হবে। তাহলে এই যে আমরা যে পর্যন্ত করেছি, প্রথমে আমরা 1 ব্যবহার করেছি। আচ্ছা, এটা যদি পুনরায় একটু নতুন করে ব্যবহার করি বুঝতে সুবিধা হবে।